কংক্রিটের দেয়ালে বন্দী শহুরে শিশুর শৈশব, বাড়ছে প্রযুক্তি নির্ভরতা, নেতিবাচক প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যের উপর, বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বিএনপির বৈঠক। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে পারেন নেতারা। 17 এপ্রিল বসবেন ঐকমত্য কমিশনের সঙ্গে। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে পুলিশের সাবেক 3 কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় দেখানো হতে পারে গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। শৈশব মানেই বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, হইচই, রঙিন দিন রাত। কিন্তু শহরের কংক্রিটের দেয়ালের ফাঁকে আটকে থাকা শিশুদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে নিঃসঙ্গতায়। খেলার মাঠের অভাব ও ব্যস্ত পারিবারিক জীবন শিশুকে গড়ে তুলেছে একা, নিঃসঙ্গ ও আবেগশূন্য মানুষ হিসেবে, যার অনেকটাই ব্যতিক্রম গ্রামের শিশুদের ক্ষেত্রে। গ্রামের চেয়ে শহরের শিশুরা হচ্ছে অতিরিক্ত প্রযুক্তি নির্ভর, যা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ফেলছে নেতিবাচক প্রভাব। সমাজবিজ্ঞানীরা বলছেন, শিশুদের জন্য খেলার মাঠ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করা। উম্মেহানির প্রতিবেদন। কংক্রিটের দেয়ালে বন্দি জীবন, আলো আঁধারির মাঝে তীব্র এক দীর্ঘশ্বাস। শূন্যতা কাটাতে বারান্দার গ্রিল পেরিয়ে ওপাশে বন্ধু খোঁজার চেষ্টা, দূরত্বের মাঝেও খেলার সঙ্গী খোঁজার ব্যাকুলতা নিয়ে এভাবেই শহুরে শৈশব কাটছে প্রজ্ঞার। দল বেঁধে মাঠে হাড়ে রেড়ে করে দৌড়, বাঁধনহারা দুরন্ত শৈশব। কালের পরিক্রমায় সবই এখন স্মৃতি, সম্পর্কের সীমানাও যেন এখন আটসাট। তাই তো ঘরের কোণে বসে মোবাইলে কার্টুনের রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়া শহরের শিশুদের নেই কোনো বন্ধুত্ব, নেই খেলায় মেতে ওঠার আনন্দ। বেশি একটা মাঠ নাই, বাসায় খেলি বসে বসে। আমরা খেলি, আমাদের খেলা অতটা সুযোগ সুবিধা হয় না। আমাদের ভাইয়েরা খেলে, অন্যরা খেলে, এর জন্য আমাদের মাঠ একদম কম হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি শিশুর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন 1 ঘন্টা শারীরিক সক্রিয়তা, যা শহরের শিশুরা একেবারেই পাচ্ছে না। এর ফলে তারা রঙিন শৈশব তো হারাচ্ছে বটেই, তার সাথে তারা হয়ে পড়ছে অতিরিক্ত প্রযুক্তি নির্ভর। তবে ব্যতিক্রম গ্রামের শিশুদের বেলায়। নদীর পানিতে ডুব সাঁতার, বন্ধুদের সাথে খুনসুটি, গল্পে শৈশব এখানে মুক্ত পাখির মতো, যেন বইয়ের বাইরে শেখার আছে এক বিশাল জগৎ। এই শিশুদের ছেলেবেলা রঙিন হয় প্রকৃতির অফুরন্ত রঙে, দিন কাটে একান্ত পারিবারিক আবহে। গবেষণা বলছে, শহরের শিশুরা ঘরের বাইরে খেলার সুযোগ পায় দিনে গড়ে 1 থেকে 2 ঘন্টা, যেখানে গ্রামের শিশুরা পায় 4 থেকে 5 ঘন্টা। এছাড়াও 2022 সালে প্রকাশিত এক গবেষণা অনুসারে দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের 73.5% মাঝেই রয়েছে মানসিক চাপজনিত লক্ষণ, যার মধ্যে গ্রামীণ কিশোর কিশোরীদের মধ্যে চাপ দেখা যায় সবচেয়ে কম, যা প্রায় 32%। দীর্ঘদিন একাকিত্ব নিয়ে শৈশব পার করছে যেসব শিশু, তাদের মানসিক বিকাশে পড়ছে নেতিবাচক প্রভাব। কমিউনিকেশন স্কিল বলেন বা অন্যান্যদের সাথে বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশন বা বিভিন্ন এনভায়রনমেন্টে, বিভিন্ন সোশ্যাল সিচুয়েশনে ওদের এই ক্যাপাবিলিটিটা কম্পারেটিভলি গ্রামের বাচ্চাদের তুলনায় একটু পুয়ার। নিরাপত্তার ক্রাইসিসটা দূর করতে পারে এবং কিছু দৃশ্যমান মেজার নিতে পারে। খেলাধুলার মাঠ এবং এক্সটেন্ডেড পরিবার বাসা নিয়ে আসলাম এবং আমরা তাদের সাথে বাচ্চাদের সময় কাটাতে দিলাম এবং এক্ষেত্রে তারাও মূল্যবোধের শিক্ষিত হলো। প্রযুক্তির নেতিবাচক প্রভাবে গ্রামের শিশুদের রঙিন শৈশবও ধীরে ধীরে হচ্ছে ধূসর। সেজন্য শহর কিংবা গ্রাম সবখানেই প্রয়োজন শিশুর বাড়তি যত্ন ও সুরক্ষা, যাতে প্রতিটি শিশুই তার শৈশবকে মনে রাখতে পারে রঙিন জলছবির মতো। না হয় আক্ষেপে পূর্ণ তার শৈশবের দায়ভার বর্তাবে আমাদের সবার উপর। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সহ সমসাময়িক বিশ্বের আলোচনায় কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলের সাক্ষাতে অংশ নেওয়ার কথা রয়েছে। কাল দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হতে পারে এই বৈঠক।
বিএনপির চাওয়া অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় এই সময় দিয়েছে। নেতারা জানিয়েছেন, বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশের সাবেক ৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের প্রিজন ভ্যানে করে হাজির করা হয়। ৩ পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। মানবতা বিরোধী অপরাধের অন্য মামলায় গ্রেফতার এই ৩ পুলিশ কর্মকর্তাকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আজ গ্রেফতার দেখানো হবে। গত ৮ এপ্রিল তাদেরকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সময় সংবাদে আরও থাকছে। সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু। কর্মহীন হয়ে পড়ায় দুশ্চিন্তায় জেলেরা, খাদ্য সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। গার্মেন্টস শিল্পকে বেকায়দায় ফেলে রাজনৈতিক চাপ তৈরি করতে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, এমন অভিযোগ ব্যবসায়ীদের। সংকট কাটাতে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো সুবিধা নিশ্চিতের দাবি তাদের। পাশাপাশি ইউরোপ এবং আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে ব্যবসার সুযোগ দেওয়ার তাগিদ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করলো। বিমানে পাঠানোর ভাড়া গার্মেন্টস মালিকদেরকেই পরিশোধ করতে হয়। কিছুটা কম খরচে এয়ার শিপমেন্ট করতে গত ৩ বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতকে বেছে নিয়েছিল। কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। তবে তা অনেকটা সাময়িক বলে মত তাদের। র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করে যে লিড টাইমটাতে আমরা এক্সপোর্ট করতে হয়, টাইম আমরা কভার করতে পারি না। টাইমিংয়ের ক্ষেত্রে গিয়ে অলমোস্ট কার্গো কিন্তু আমাদের ইয়ার করতে হয়। ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে ভারতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে মনে করছেন তারা। হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। সঠিক সময় মাল যাওয়া, অন্য রুট আমাদের সিলেকশন করা, এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে যদি আমরা ইউরোপের যে কোনো একটি ফ্রি কান্ট্রি যেমন হল্যান্ডে একটি সরাসরি কার্গো ফ্লাইট চালু করি, এছাড়া ইউএসের সাথেও যদি ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি, তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে রপ্তানি হয়েছে মাত্র 5,640 কোটি টাকা মূল্যের 35,000 মেট্রিক টন পণ্য। গত 4 দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত এর চেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট মোকাবেলা করে এসেছে। তাই গার্মেন্টস ব্যবসায়ীরা আশা করছেন বিকল্প রূপ তৈরি করা গেলে এই সংকট সহসাই কাটানো যাবে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সমুদ্র সীমায় প্রজনন ও উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে শুরু হলো 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। 11 জুন পর্যন্ত বন্ধ থাকবে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা। সকাল থেকে সমুদ্র উপকূলে ট্রলার নিয়ে ভিড়তে থাকেন জেলেরা। কক্সবাজারে 6,000-এর বেশি জেলে ট্রলার নোঙর করে উপকূলে ফেরেন। এদিকে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। এই মৌসুমে ভারতের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময়কাল নির্ধারণ করায় দেশের সীমানায় মাছের উৎপাদন বাড়বে বলে মনে করেন জেলেরা। ফরিদপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। অন্যদিকে ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন আহত হয়েছেন। ভোরে খুলনা থেকে তরমুজ বোঝাই ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান চালক ও হেলপার। অন্যদিকে গাজীপুর থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বামনা যাবার পথে ঝালকাঠির ইসানিল এলাকায় বাঘ ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের জলাশয়ে উল্টে অন্তত 5 যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। বাসের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে অভিযোগ যাত্রীদের। সময় সংবাদে আরও থাকছে। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সিলেটে 3য় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ। প্রথমবারের মতো পুরো দলকে নিয়ে লাক্কাতুরায় ফিল সিমন্স, স্কিল ট্রেনিংয়ে শান্তরা।
পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালীবাড়িতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে রাষ্ট্রীয়ভাবে পয়লা বৈশাখ পালন করা হলো। আজকে কিন্তু বাংলা পঞ্জিকা অনুযায়ী কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজন সিঁদুর খেলায় মেতে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মন্দির শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে কিন্তু এই সিঁদুর খেলা তারা মেতে উঠেছে। আপনাকে জানিয়ে রাখি, প্রতি বছরই পয়লা বৈশাখে কিন্তু এখানে সধবা রমণীরা কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠে, কেননা সারা বছর যেন তারা স্বামী সংসারে সুখে শান্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আজকে এখানে তারা সিঁদুর খেলায় মেতে উঠেছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন পয়লা বৈশাখকে শুভ দিন হিসাবে তারা আখ্যায়িত করেন এবং বলছেন যে আজকে দিনে যদি ভালো কিছু হয় সারা বছর জুড়ে কিন্তু তারা ভালো কিছু করতে পারবে। সেজন্য এখানে কালী মন্দিরে এসে তারা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করেছেন যেন স্বামী সংসারে পুরো বছর জুড়ে সুখে থাকতে পারেন। তেমনিভাবে নিজের পরিবারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কিন্তু তারা প্রার্থনা করেছেন এবং জানিয়েছেন এখানে যে যারা আসছেন প্রতি বছর একে অপরের স্মৃতিতে এবং গালে সিঁদুর মাখিয়ে কিন্তু তারা সৌহার্দ্যপূর্ণভাবে এই উৎসবটি উদযাপন করছেন। আমরা যারা আছে এখানে স্বামীরা তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছেন পরিবারকে নিয়ে আজকে এসেছেন বছরের প্রথম দিনে স্বামী সংসারে যেন সুখে শান্তিতে পুরো বছর যদি থাকতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা এখানে এসেছেন এবং প্রার্থনা করছেন। দিনভর এই অনুষ্ঠান কিন্তু চলমান থাকবে। তেমনিভাবে রাতে এখানে কিন্তু কেন্দ্রীয় মন্দির, যেহেতু এখানে নানা আনুষ্ঠানিকতা রয়েছে এবং সিঁদুর খেলায় যারা মেতে উঠেছে তাদের সাথে আমরা কথা বলেছেন, তারা বলছেন যে এখানে মায়ের কাছে প্রার্থনা করলে পয়লা বৈশাখে প্রার্থনা করলে সেই প্রার্থনা নাকি অনেকটাই পূরণ হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা আজকে এখানে এসে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। এখানে যারা আসছেন তাদের সাথে কিন্তু যারা অবিবাহিত কন্যারা তারা কিন্তু এখানে এসেছেন, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছেন এখানে তারা তাদের মায়ের সাথে এসেছেন, বাবার সাথে এসেছেন, এসে উৎসব উপভোগ করছেন এবং উদযাপন করছেন। এখানে আপনাকে জানিয়ে রাখি, প্রার্থনার আমি যেই মুহূর্তে যে আছি যে জায়গাতে মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে কিন্তু তারা সেই প্রার্থনায় অংশগ্রহণ করছেন এবং সধবা নারী, বিশেষ করে যারা বিবাহিত নারী তারাই কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন। যারা বিধবা তারা কিন্তু এই উৎসবে সামিল হতে পারে না, কারণ কেননা তারা সিঁদুর ব্যবহার করা তারা ধর্মীয় এবং শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ বিধে তারা সেই কাজটি করতে পারেন না। আমরা কথা বলেছিলাম এখানে যারা উপস্থিত যারা আছেন তারা বলছেন এই উৎসব দিনভর চলবে এবং উৎসবকে কেন্দ্র করে উৎসবের রঙিন হয়ে উঠেছে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। এবং যারা হিন্দু সম্প্রদায়ের যে প্রতিটি মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে করে, বিশেষ করে কালভৈরব মন্দির, রাম ঠাকুর মন্দির এবং পঞ্চতত্ত্ব মন্দির, রামকৃষ্ণ মন্দির, প্রত্যেকটি মন্দিরে কিন্তু এই উৎসব উদযাপিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মন্দির থেকে সিঁদুর খেলা সম্পর্কে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ 1432। দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে শাখাটির পক্ষ থেকে জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন। রাজধানীর একটি কনভেনশন হলে এই আয়োজনকে করা হয়। উৎসবকে প্রাণবন্ত করতে কনভেনশন হলটি সাজানো হয়েছিল বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির রঙে। ব্যাংকের কর্মীদের অংশগ্রহণে বৈশাখী সাজে এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অতিথিদের পরিবেশন করা হয় দেশীয় খাবার ও মিষ্টি। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মোহাম্মদ রফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে আবারও চাপ দিচ্ছে আইএমএফ। তা করা হলে মুদ্রা বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত কার্যকর করার পক্ষে ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকও বলছে নজরদারিতে রেখেই বাজার ভিত্তিক করা হবে ডলারের দাম। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের 8 মে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে 10 টাকা বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তিমূল্য নির্ধারণ হয় 117 টাকা। এর চেয়ে 2% বেশি কমে কেনাবেচা হওয়ার কথা ছিল। তবে কিছুদিন 120 টাকায় বিনিময় হলেও পরে দাম উঠে যায় 126 থেকে 127 টাকায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ ধরনের ব্যবস্থাকে উঠিয়ে দিয়ে মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা বলছেন। এতে সমর্থন দিচ্ছেন অর্থনীতিবিদরা। আইএমএফ এর যেটা পরামর্শ ছিল যে পরীক্ষামূলকভাবে প্রথমে আপনারা ছেড়ে দিতে পারেন, তারপর যদি দেখেন যে এরপরে ভলাটিলিটি অনেক বেড়ে গেছে আবার ক্রলিং পেগে ফিরে আসতে হবে, যে বাজারকে আরও ক্লোজলি মনিটর করবে, আরও কন্ট্রোল ব্যবস্থা নিতে পারেন। কাজে অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো
এটাই। ডলারের বাজার পুরোপুরি স্থিতিশীল হয়নি উল্লেখ করে ব্যাংক কর্মকর্তারা বলছেন চিন্তা ভাবনা করেই বাজারের উপর ছেড়ে দেয়া উচিত হবে। ইন্টারব্যাংকটা যেদিন আমরা বুঝতে পারবো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, যেদিন আমরা দেখতে পাবো যে মার্কেট ডিপেন্ডেন্সি রেমিটেন্স থেকে ইন্টারব্যাংকের উপর সবচেয়ে বেশি, এটা আমরা 22-এর আগে দেখতে পেয়েছি, ওই রকমটা হতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম যে দিস ইজ দ্য টাইম। এখন যেহেতু ওই পর্যায়ে আমরা যেতে পারি নাই এবং আমি এখনও দেখছি যে মাঝে মাঝে একটা টাইটনেস আসে, সো একটা অনিশ্চিত অবস্থা আছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে ডলার বাজারমুখী হবে এবং মুদ্রা বাজারে যাতে কোনো ধরনের অস্থিরতা না থাকে সেজন্য নজরদারিও থাকবে। বৈদেশিক মুদ্রা ফরেন এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জ রেট এটা বাজারমুখী হবে এবং বাজারমুখী যাতে হয় বাংলাদেশ ব্যাংক সেই বিষয়ে কাজ করবে এবং এই জন্য যতটুকু নিয়ন্ত্রণ রাখা দরকার বাজারমুখী করার জন্য সেটুকু নিয়ন্ত্রণও বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করবে। বর্তমানে ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার 122 টাকা, তবে খোলা বাজারে 124 থেকে 125 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হল খুলে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় দিন আজকে ধরে তারা বিক্ষোভে রয়েছেন। অর্থাৎ গত 18 ফেব্রুয়ারি কুয়েটের কেন্দ্র করে ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এরপরে 25 ফেব্রুয়ারি কিন্তু আনুষ্ঠানিকভাবে কুয়েটের একাডেমিক সহ সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়, হল বন্ধ ঘোষণা করে। তারপরে আসলে ঠিক রমজানের পরে যে ঈদের ছুটি, এরপরে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেন এবং গত পরশু দিন তারা ঘোষণা দিয়ে আসলে হলে ফেরার চেষ্টা করেন, ক্যাম্পাসে প্রবেশ করেন 1.5 থেকে 2 শতাধিক শিক্ষার্থী। তবে শিক্ষকদের সাথে দফায় দফায় কথা বলার পরেও তারা আসলে হল খুলে দেওয়া হয়নি, যেহেতু সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী হল বন্ধ করা হয়েছিল। গতকাল রাতে কিন্তু আসলে 7টার পরে আবারও বিশ্ববিদ্যালয়ের 101তম সিন্ডিকেট সভা বসে। সেই সবার সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন আমাদেরকে, তারা ধারণা করেছিলেন এই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আসলে খুব দ্রুত সময়ের মধ্যে হল খুলে দেওয়া হবে। তবে আসলে হল খুলে দেওয়ার যে সময়সীমা দেওয়া হয়েছে, অর্থাৎ সিন্ডিকেট সভা থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে আগামী 2 মে হল খুলে দেওয়া হবে এবং 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষার্থীরা সেটিকে আসলে মানেননি। তারা বলছেন হল আজকাল অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে 1-2 দিনের মধ্যে খুলে দিতে হবে, না হলে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। সেই ধারাবাহিকতা আমরা দেখছি প্রশাসনিক ভবনের সামনে গত 2 দিন বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করেছে, রাতেও তারা সেখানে রাত্রি যাপন করেছে এবং তারপর আজকে তারা যে দুর্বার বাংলার পাদদেশ, সেখানে শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন। তারা বলছেন এখান থেকে তারা আবার নতুন করে আন্দোলন গড়ে তুলবেন। সেই আন্দোলনের প্রতি তাদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য তারা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। আমরা দেখছি বুয়েটও আসলে এই ধরনের শিক্ষার্থীদের কুয়েটাও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর পাশে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল যে সিন্ডিকেট সভা হয় সেখান থেকে কিন্তু গত 18 ফেব্রুয়ারি এবং 19 তারিখে যে সংঘর্ষের ঘটনা ঘটে কুয়েটে ছাত্র রাজনীতি কেন্দ্র করে, সেইখানে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট সভা। তবে সেই যে কাদের আসলে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সেই নামটি এখন পর্যন্ত নামের তালিকাটি পাওয়া যায়নি। শিক্ষার্থীরা সেই নাম প্রকাশের জন্য দাবি জানিয়েছেন এবং তারা হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। এক্ষেত্রে তারা বলছেন দ্রুত সময় হল খুলে না দেওয়া হলে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে আরো বেগবান হবে। সেই সাথে তারা প্রয়োজনে সারা দেশ জুড়ে সাধারণ যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি প্রকাশের জন্য পুরো দেশে তারা আসলে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। জানাতে চাই যে 18 ফেব্রুয়ারি যে সংঘর্ষের ঘটনা ছিল, তারপরে 25 ফেব্রুয়ারি কিন্তু আসলে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি কুয়েটে আসলে ঘোষণা করা হয়। তো খুলনার কুয়েট থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেন তারা। ক্যাম্পাসে সিএনজি চালিত অটোরিকশা চালকদের আইডি কার্ড রাখা, চক্রাকারে বাস চালু করা সহ বেশ কয়েকটি দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন তারা। গতকাল রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরে তাকে মারধর করেন স্থানীয় কয়েকজন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আশ্বাস দেয় প্রশাসন। দেখছেন সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি তহবিল আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আবারও স্মার্টফোনের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বিদেশ থেকে ঔষধ আমদানির উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আসতে চলেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস ও প্রশাসনিক দফতরে আমূল পরিবর্তনের পর এবার বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় পরিবর্তন আনার আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে পরিবর্তিত নীতিমালার একটি প্রস্তাবও উত্থাপন করেছেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ এড়াতে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আর তাতেই চটেছেন ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন $2.2 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল। এদিকে মার্কিন শুল্ক পরিস্থিতি নিয়ে যেন কানামাছি খেলায় মেতেছেন ট্রাম্প। শুক্রবার স্মার্টফোন ও কম্পিউটারের ওপর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুল্ক প্রত্যাহারের পর এবার তিনি বলছেন ভিন্ন কথা। তার দাবি, যে কোনো মুহূর্তে স্মার্টফোনের উপর আবারও শুল্ক আরোপ হতে পারে। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঔষধ খাতেও বড় ধরনের শুল্ক আরোপ করতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, ঔষধ খাতে যুক্তরাষ্ট্রকে স্বাবলম্বী করতে চান তিনি। তার এই নতুন শুল্কে ভারত ও চীনের মতো ঔষধ রপ্তানিকারক দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিপাদ্য বিষয় ছিল আপনাদেরকে ধন্যবাদ জানানো, একটা ভালো কাজে সেখানে আপনি এমন একটা বিষয় তুললেন, মানে আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার। এটা তো ধন্যবাদের জন্য আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, এটা ভালো সময়ে পয়লা বৈশাখের একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই আনন্দ করছি ভালো কিছু, সেখানে এটা না বললে হয়তো না। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে মানুষ তো অনেক কিছুই জানতে চায়। এটা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিসিবিতে অভিযান চালাচ্ছে দুদক। এই মুহূর্তে মিরপুরে সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম দুর্নীতির অভিযোগে ঘণ্টাখানিক আগে দুদকের একটি টিম অভিযানে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবিতে। সেখানে তারা 2 সদস্য একটা টিম রয়েছে। সেখানে সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং আলামিন, এই দুজন সহকারী পরিচালক প্রায় ঘণ্টাখানিক আগে বিসিবিতে এসেছেন। তারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলছেন যে এই টিকিট বিক্রি অনিয়মের সাথে কিভাবে অনিয়মগুলো হয়েছে বা কারা জড়িত বা কী প্রক্রিয়াতে টিকিট ক্রয় বিক্রয়গুলো হয়ে থাকে সে সমস্ত নথিপত্রগুলো সংগ্রহ করছে বলে যতটুকু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কথা বলেনি বা সেই কি তথ্য উপাত্ত পেয়েছে সে বিষয়ে বিস্তারিত আসলে এখনও আমাদেরকে জানার সুযোগ হয়নি। সে কারণে বোঝা যাচ্ছে না যে অনিয়ম দুর্নীতির কতটা কি প্রক্রিয়াতে হয়েছে, কিভাবে হয়েছে সেগুলো জানার সুযোগ নেই। আরও জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও কিন্তু দুদক একটি অনুসন্ধান শুরু করেছে যে ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালীন সময় নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে সম্পদ পাচারের একটি অভিযোগ আছে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। সেই সংক্রান্ত হয়তোবা এই টিকিট ক্রয়ের পাশাপাশি যে বিসিবিতে নাজমুল হাসান পাপন থাকাকালীন সময় যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু দুদকের এই অভিযানকারী দল মাহমুদুল হাসান এবং আলামিন সহকারী পরিচালক তারা হয়তো এই বিষয়ে খুঁটিনাটি তথ্যপত্র সংগ্রহ করবেন। একই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে দুদক মামলা করেছে। তার সম্পদ জব্দের পাশাপাশি তার বিদেশ যাত্রাও কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল। তো আজকের অভিযানে দুইটা বিষয় সামনে আসছে। একটা হচ্ছে যে বিপিএলে টিকিট ক্রয় বিক্রয় অনিয়মের দুর্নীতির পাশাপাশি নাজমুল হাসান পাপনের যে থাকাকালীন সময় বিসিবিতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো যাচাই বাছাই করছে দুদকের অভিযানকারী দল। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিসিবি থেকে। জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপু বণিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জিম্বাবুয়ে বাংলাদেশের টেস্টকে কেন্দ্র করেই কিন্তু সিলেটের মোটামুটি উন্মাদনা শুরু হয়েছে এবং এই মুহূর্তে রয়েছে আমরা সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং যেমনটি বলছিলাম আজকে থেকে কিন্তু বাংলাদেশের অফিসিয়াল যে প্র্যাকটিস অনুশীলনটি রয়েছে সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং ঠিক 10টায় প্লেয়াররা মাঠে নেমেছেন এবং মাঝখানে কিছুক্ষণ আগে তারা ছিল লাঞ্চের ব্রেক ছিল এবং লাঞ্চের ব্রেকের পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আবার অনুশীলনে নেমেছেন এবং যেমনটি বলছিলাম আজকে
জিম্বাবুয়ের দল কিন্তু ঢাকায় আসার কথা রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আজকে তারা ঢাকায় নামবেন এবং পরবর্তীতে সিলেটে আসবেন এবং বুধবার থেকে কিন্তু পুরোদমে প্র্যাকটিসে নামার কথা রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এখন অবধি পর্যন্ত আসলে টেস্ট ম্যাচকে কেন্দ্র করে আশেপাশের এলাকাগুলোতে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জারি করা হয়েছে এবং যেহেতু প্লেয়াররা মাঠে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাদের মুখে আমরা একটু চিন্তার ছাপ আমরা লক্ষ্য করেছি। যেহেতু এই বিষয়টাকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু প্লেয়াররা যেহেতু সিলেটের মাঠে কিন্তু প্লেয়ার বাংলাদেশ টাইগারদের জন্য কিন্তু একটা বিশেষ একটি মুহূর্ত কাজ করে এবং এখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি জয় পেয়েছি। সেই সুবাদে যদিও আফ্রিকানরা আসলে দুটি ম্যাচ জিততে পেরেছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশ দলের প্লেয়ারদের মধ্যে এই বিষয়টাকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন যে আসলে এই টেস্টকে কেন্দ্র করেই কিন্তু তারা মাঠে ঘাম ঝরাচ্ছেন এবং যেহেতু দুটি ম্যাচ রয়েছে তো সেইগুলোকে তারা ওই চ্যাম্পিয়নের যে ইয়েটা রয়েছে ব্যর্থতা রয়েছে সেটাকে কিন্তু তারা কাটিয়ে উঠবেন এবং পাশাপাশি দর্শকরা যেটা বলছেন তারাও এই ম্যাচের জন্য একদম আগ্রহ অনুসারে নিয়ে বসে আছেন। তো সিলেটের আজকের এই অফিসিয়ালের অনুশীলনের আজকের এখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কংক্রিটের দেয়ালে বন্দী শহুরে শিশুর শৈশব, বাড়ছে প্রযুক্তি নির্ভরতা, নেতিবাচক প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যের উপর, বলছেন বিশেষজ্ঞরা, রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বিএনপির বৈঠক, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে পারেন নেতারা, 17 এপ্রিল বসবেন ঐকমত্য কমিশনের সঙ্গে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।